আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ফিরে এসেছি গল্পের নতুন একটি পর্ব নিয়ে। যারা চ্যানেলে একদম নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাই অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবেন। ফিরছি গল্পে। প্রণয়ের অমল কাব্য, লেখক DRM সোহাগ, পর্ব সংখ্যা 8। ইরফান মায়েরাকে নিজের থেকে সরানোর জন্য ধাক্কা দিতে গিয়েও থেমে যায়। মায়েরা পুরো শরীরের ভর ছেড়ে দেয়। ইরফান ভ্রু কোঁচকালো। ডান হাতে মায়েরার মাথা ঠেলে তার বুক থেকে সরিয়ে মায়েরার মুখ পানে তাকায়। তার ঘরে গিয়ে যে থাপ্পড়টা দিয়েছিল এর ফলে মেয়েটার বাম গাল হালকা লাল হয়ে আছে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল। সেন্স হারিয়েছে কেন বুঝলো না। তীক্ষ্ণ চোখে বেশ কিছুক্ষণ মায়েরার মুখ পানে চেয়ে রইল। ইনায়ের দিকে তাকিয়ে কণ্ঠে বিরক্তি ঠেলে বলল, এই স্টুপিডকে ধরবি নাকি ফেলে দিব? ইনায়া দ্রুত এসে মায়রাকে আগলে নেয়। এরপর নিজেই বেশ কসরত করে মায়রাকে বিছানায় শুইয়ে দেয়। মায়রার গালে আলতো থাপ্পড় দিয়ে বেশ কয়েকবার ডাকে। মায়রার সাড়া নেই। ইনায়া ভয় পায়। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে আছে। ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ভাইয়া ডক্টরকে কল করো, মায়রার কিছু হয়েছে, ও তো চোখ খুলছে না। ইরফান বিরক্ত হয়ে পিছন ফিরে যেতে যেতে বলল, জাস্ট 2 মিনিটস, রেডি হয়ে বাইরে আয়, আমার লেট হয়েছে। ইনায়া ভাইয়ের নির্লিপ্ততায় ভীষণ বিরক্ত হয়, মনে মনে রাগও হয় খুব। একটা মানুষ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছে, তবুও তার ভাইয়ের মনে একটু উদয় মায়া নেই। কণ্ঠে কিছুটা রাগ নিয়ে পিছন ফিরে বলল, তোমার প্রবলেম কি ভাইয়া? দেখছো একটা মেয়ে অসুস্থ আর তুমি হেয়ালি করেই যাচ্ছ? আসলেই তুমি পাষাণ হয়ে গিয়েছো। ইরফান দাঁতে দাঁত চেপে ইনায়ের দিকে তাকালো। ইনায়া ইরফানের দৃষ্টি পেয়ে ভয় পেয়ে আমতা আমতা করে বললে, ডাক্তারকে একটা কল কর অন্তত প্লিজ। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে রেগে বলে, ওর বাদরামি না দেখে কলেজ যাবি না? ইনায়া বিরক্ত হলো। মানছে মায়েরা চঞ্চল, এর জন্য সেন্স হারিয়েছে বলে তাকে সুস্থ করে জাগিয়ে তুলবে না। ইরফান হঠাৎই মায়েরার হাত ধরে জোরে টান দিয়ে বসিয়ে দেয়। মায়েরা ধরফর করে চেঁচিয়ে বলে ওঠে, ও আপু, আমার হাত খুলে গেল, হাত খুলে গেল, আমার হাতকে বাঁচাও, বাঁচাও। ইনায়া চোখ বড় বড় করে তাকায় মায়েরার দিকে। মায়েরা তো অজ্ঞান হয়ে গিয়েছিল। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে দৃষ্টি ঘুরিয়ে ইনায়ের দিকে তাকিয়ে রেগে বলে, সি, এই স্টুপিডের বাদরামি। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে ঢুকলো বিড়বিড় করে, একটু নাটক করেও শান্তি নেই। কথাটা বলে ইনায়ের পিছনে বিথা লুকানোর চেষ্টা করে। ইরফানের বিরক্তির মাত্রা পেরিয়েছে। ইনায়ের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলে, 2 মিনিটের 1 সেকেন্ড লেট করলে তোকে শুলে চড়াবো আমি, আর এই স্টুপিডের আশেপাশে যদি দেখেছি তো একটা থাপ্পড় মাটিতে পড়বে না। মায়েরা ইনায়া দুজনেই কেঁপে ওঠে। ইনায়া দ্রুত বিছানা থেকে নেমে তার ঘরের দিকে দৌড় লাগায়। মায়েরা ভীত স্বরে চেঁচিয়ে বলে, আপু, আমাকে নিয়ে যাও দয়া করে, আমার সামনে বাঘ, বাঁচাও। ইনায়া অসহায় চোখে পিছন ফিরে তাকায়। ইরফানের দিকে তাকালে ইরফানের দৃষ্টি দেখে আর এগোয় না। সে লেট করলে থাপ্পড় তো তাকে খেতে হবে, তাই দ্রুত তার ঘরের দিকে পা চালালো। এদিকে মায়েরা ভয় পাচ্ছে। কতগুলো বেফাস কথা বলেছে, আবার অ্যাক্টিং করে এই লোকের গায়ে পড়েছিল। এখন তার কি হবে? নিজেকে গুটিয়ে নিয়ে ধীরে ধীরে সামান্য মাথা তুলে ইরফানের দিকে চায়। ইরফানের দৃষ্টির নড়চড় নেই। মায়েরা জানে এই দৃষ্টির মানে তাকে এখন ধোয়ার পরিকল্পনা করছে। মায়েরার মনে পড়ে এই লোকটা ইনায়া আপুকে তার সাথে মিশতে নিষেধ করেছে। নিজের মাঝে জমানো ভয় সাময়িক পালিয়ে গেল। মায়েরা হঠাৎ রেগে বলে ওঠে, আপনার এত বড় সাহস, আমার সাথে আপুকে মিশতে নিষেধ করেছেন? আপনি জানেন মুভি গল্পের কত নায়ক পাগল থাকে? আমি না হয় আপনাকে সেসব পাগল বলেছি, আর আমি যেহেতু আপনারই বউ, তাই একটু অ্যাক্টিং প্র্যাকটিস করছিলাম। আপনি তো দেখছি আসলেই মূর্খ। ইরফান ঘর থেকে বেরোনোর জন্য দুপায়ে গিয়েছিল। মায়েরার কথা শুনে তার পা থেমে যায়। রাগে বিরক্তিতে নিজের মাথার চুল টেনে ধরল। আর নিতে পারছে না একে। ঝড়ের বেগে এসে মায়েরার গাল চেপে ধরে ডান হাতে। মায়েরা ভয়ে কেঁপে ওঠে। দু হাতে ইরফানের হাত চেপে ছাড়ানোর চেষ্টা করে, ঢোক গিলে কিছু বলতে চায়। তবে ইরফান এত জোরে গাল চেপে ধরেছে, কথা বলতে চাইলেও পারছে না। ইরফান নিজেই মায়েরাকে ধাক্কা দিয়ে উল্টো ঘুরে দাঁড়িয়ে ফুস করে শ্বাস ফেলে। সবকিছু এত অসহ্য লাগছে। মায়েরা কিছুটা ছিটকে বিছানায় পড়ে, দু হাতে দুগালে হাত বোলায়। ইরফানের ফিরিয়ে রাখা পিঠের দিকে চেয়ে বলে, আপনি আসলেই পাগল, আমার গাল দুটো সরকারি পেয়েছেন? উফ। ইরফান উল্টো ঘুরে মায়েরার দিকে তেড়ে আসতে নিলে
মায়েরা বিছানা থেকে লাফ দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দেয়। উদ্দেশ্য ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দিবে। ওয়াশরুম থেকে দুপা পিছিয়ে থাকা অবস্থায় ইরফান বড় বড় পা ফেলে এসে মায়েরার হাত শক্ত করে টেনে ধরে। পেছন থেকে জাহারা বলে, কি করছো তোমরা? ইরফান মায়েরার হাত ছাড়লো না, বিরক্ত হয়ে পেছন ফিরে তাকালো। মায়েরা জাহারাকে দেখে ভীত কণ্ঠে শব্দ করে বলে, আপু, জল্লাদকে নিয়ে যাও, এখন যা পাচ্ছে আমার সেটা ধরেই টানছে শুধু। জাহারা চোখ বড় বড় করে তাকায়। মায়েরা কথাটা বলেই শক্তি খাটিয়ে ওয়াশরুমের দিকে একটু এগিয়ে যেতে চায়। ইরফান পেছন ফিরে তাকানোয় বুঝতে পারেনি। মায়েরা পেছন হয়ে ইরফান নিজেও তাল সামলাতে পারেনি। মায়েরার দিকে হেলে গেলে মায়েরা ইরফানের ধাক্কা খেয়ে ঠাস করে বাথরুমের মেঝেতে পড়ে যায়। ইরফান নিজেও হুমড়ি খেয়ে পড়ে মায়েরার ওপর। বালতি ভর্তি পানি ছিল, সব ঢেলে পড়ে ইরফানের মাথায়। সে পানির গন্তব্য পথ হয় ইরফানের নিচে অবস্থানরত মায়েরার মুখে। ইরফান হতভম্ব হয়ে যায়। মায়েরা চেঁচিয়ে বলে, আল্লাহ, আমার কোমর, বাঁচাও, আমায় মেরে ফেললো গো, এই স্বামী নামক অস্বামীটা আমায় মেরেই ফেললো। ইরফান ধরফর করে উঠতে দাঁড়ালে দিলে পায়ের নিচে সাবান পড়ে পিছলে গিয়ে আবারও মায়ের উপর ঠাস করে পড়ে যায়। মায়েরা আরো জোরে চেঁচিয়ে ওঠে। মেয়েটা মারাত্মক ব্যথা পেয়েছে। ইরফান দাঁতে দাঁত চেপে শক্ত হাতে মায়েরার মুখ চেপে বলে, স্টপ ইডিয়েট। এত চিৎকারে রুমা নেওয়াজ সহ ইরফানের খালা এগিয়ে আসেন মায়েরার ঘরে। রুমা নেওয়াজ এগিয়ে এসে বলেন, কি হয়েছে, এমন চিৎকার করছো কেন? ঘরের কোথাও মায়েরাকে দেখতে না পেয়ে জাহারা আর দিকে তাকিয়ে বলে, মেয়েটা কোথায় চিৎকার করছে জাহারা? জাহারা ঢোক গিলছে বারবার, তার অনুভূতি বোঝা যায় না। কাপা হাতে ওয়াশরুম দেখিয়ে দিলে রুমা নেওয়াজ দ্রুত এগিয়ে যায় সেদিকে। ততক্ষণে ইরফান উঠে দাঁড়িয়েছে, ঝাঁকড়া চুল থেকে টুকটুক করে পানি ঝরে পড়ছে। রুমা নেওয়াজ এগিয়ে গিয়ে ইরফানকে অবস্থায় দেখে বিস্ময় হয়ে বলে, এ কি, তুমি ভিজলে কিভাবে? ইরফানের মস্তিষ্কে দাউ দাউ করে আগুন জ্বলছে। দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইল, মায়ের কথার উত্তর করল না। ইরফানের খালা ওয়াশরুমের ভেতর নজর করলে মায়েরাকে ভেজা বেড়াল হয়ে ওয়াশরুমের মেঝেতে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে বলে, আরে, এ মেয়ে ওখানে শুয়ে কি করছে? মায়েরা ধীরে ধীরে উঠে বসল, ডান হাতে কোমরে রাখে। সকালের কাণ্ডগুলোর পর শরীরে যা একটু একটু ব্যথা ছিল এখন সেগুলো হাজার গুণ বেড়ে গিয়েছে। সব এই বেয়াদব লোকের জন্য। শাশুড়ি, খালা শাশুড়ি কাউকে খেয়াল না করে চেঁচিয়ে বলে ওঠে, এই অসভ্য লোক, আপনি কি আমায় আর শোয়ার জায়গা পাননি? আমার মতো একটা মাসুম বাচ্চার উপর এসে আপনাকে শুতে হলো? অসভ্য লোক একটা, শুধু সুযোগ খুঁজে বেড়াচ্ছে আমার ইজ্জত নেওয়ার, নয়তো ধূপধাপ মেরে দেওয়া। আমার কোমর খুলে গেল বোধ হয়, বেয়াদব লোক একটা। মায়েরা নিজের মতো বুকে যাচ্ছে আর কোমরে হাত বুলিয়ে যাচ্ছে। মাথা তার নিচু, বাইরে যে এতগুলো মানুষ মায়েরা দেখেইনি, দেখবেই বা কি করে, তার মুখ তো বন্ধ হওয়ার নয়। মায়েরার কথা শুনে রোমা নেওয়াজ, ইরফানের খালা দুজনেই বিব্রত বোধ করল। এদিকে মায়েরার প্রতিটি কথা যেন ইরফানের মস্তিষ্কে আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। অনেকক্ষণ সহ্য করলো এই বাচালকে, আর পারল না। আগুন চোখে উঠে ফিরে তাকালো। মায়েরাকে এক ঝটকায় তুলে বাম গালে সর্বশক্তি দিয়ে থাপ্পড় মেরে দিল। মায়েরার দুর্বল শরীরটা নিয়ে হুমড়ি খেয়ে পড়ে, মাথা গিয়ে ঠেকে ওয়াশরুমের মেঝেতে। মেয়েটা ফুপিয়ে কেঁদে ওঠে। রুমা নেওয়াজ দ্রুত এগিয়ে এসে ইরফানের হাত ধরে টেনে বলে, ইরফান, ও ছোট মানুষ, মেরো না। ইরফান রক্ত লাল চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা কাঁদতে কাঁদতে মাথা তুলে ইরফানের দিকে তাকায়। হাতের কাছে মগ পেয়ে সেটা নিয়ে ইরফানের দিকে ছুঁড়ে মারে। মগটা গিয়ে লাগে ইরফানের বুকে। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে মায়েরার দিকে এগোতে নিলে মায়েরা ভয়ে জোরে কেঁদে দেয়। রুমা নেওয়াজ ইরফানকে টেনে বাইরে বের করে আনে। মায়েরা কাঁদতে কাঁদতে জড়ানো কণ্ঠে বিড়বিড় করে বলে, তোকে জেলের ভাত খাওয়াবো আমি, শয়তান লোক। আমার পুরো শরীরটা সরকারি পেয়েছিস, আর 2 দিন পর আমি পচে যাব, তোকে টাক করিয়ে ছাড়বো আমি। ইরফান মায়ের হাত ঝটকা মেরে সরিয়ে দিয়ে ক্রোধান্বিত চোখে চেয়ে রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলে, এ বেয়াদব বাচাল মেয়েকে আমার সামনে আর একবার দেখলে আই সোয়ের ওকে আমি খুন করে ফেলবো। কথাটা বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফানের কথায় প্রত্যেকে যেন কেঁপে ওঠে। যাহারা যদিও ভয় পেয়েছে ইরফান ভাইয়ের এত রাগ দেখে, তবে খুশিও হয়েছে। এতক্ষণ যা উল্টাপাল্টা ভেবেছে সব হাওয়া হয়ে গিয়েছে। মায়ের উপর বিরক্ত হলো। এই মেয়েটা আসলেই অসহ্য, ফালতু কথা বলা এর স্বভাব। ইনায় রেডি হয়ে এসে তার ভাইকে ভেজা বেড়াল হয়ে মায়ের ঘর থেকে বেরিয়ে যেতে দেখে অবাক হয়। মায়েরা আবার কি করলো? দ্রুত ঘরে ঢুকে ভেতরে তার খালাতো বোনকে দেখে আরো অবাক হয়। এর মধ্যে রুমা নেওয়াজ এগিয়ে গিয়ে মায়েরাকে ধরে ধরে ওঠালো। মায়েরা দাঁড়াতেই পারছে না। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন।
মায়রাকে ধরে ওয়াশরুমের বাইরে আনে। ইনায়া মায়রাকে এভাবে দেখে ভয় পেয়ে যায়। দৌড়ে গিয়ে মায়রাকে ধরে ধীরে ধীরে এনে বিছানায় বসায়। রুমা নেওয়াজ মায়রাকে ছেড়ে রেগে বলেন, তোমার মুখটা বন্ধ করতে পারো না? মায়রা কান্নামাখা চোখে বলল, আপনার ছেলেকে একটু বললেই তো হয়, হাত না চালাতে। কতগুলো মেরেছে আজ আমার। রুমা নেওয়াজ বিরক্ত হয়ে তাকিয়ে রইল। মায়রাকে রেডি হয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলল, রেডি হয়েছে কেন? মায়রা দু হাতে চোখ মুছে ভাঙা গলায় বলল, আমি আপুর সাথে আপুর কলেজে যাব। রুমা নেওয়াজ ইনায়ের দিকে তাকিয়ে বলল, আজ কলেজে যেও না, দেখো কোথায় কোথায় ব্যথা পেয়েছে। এ তো মুখ বন্ধ রাখতে পারে না, ইরফানকেও কিছু বলে লাভ নেই। দুটো দুই মেরুর, তোমার বাবা তো বিয়ে দিয়ে উদ্ধার করে ফেলেছে, এখন যত জ্বালা আমার হয়েছে। তারেক নওয়াজ বাইরে থেকে ফিরে স্ত্রীর কথা অনুসরণ করে মায়রার ঘরে এসে বললে, কি হয়েছে? স্বামীর কণ্ঠে রুমা নেওয়াজ পিছনে ফিরে তাকায়, দাঁতের দাঁত চেপে বলে, কিচ্ছু জানি না আমি, মেয়েটা মরে গেলে জেলের ভাত খেয়েও বসে বসে। তারেক নেওয়াজ ভ্রু কুঁচকালো, এগিয়ে এসে মায়রাকে দেখে অবাক হয়। চোখ মুখ লাল হয়ে আছে, কেঁদেছে বোঝা যাচ্ছে, দুগাল অসম্ভব লাল হয়ে আছে। রুমা নেওয়াজ আর কিছুই বলল না, তার অসহ্য লাগছে এসব। তিনি খুব ভালো করেই জানেন তার ছেলে কেমন একরোখা, এজন্য বিয়ের আগেই স্বামীকে বারণ করেছিলেন, কিন্তু তার স্বামী তো একজন, কেউ তার কথা শোনে না। এখন তার বাসায় পড়ে পড়ে একটা মেয়ে এভাবে মার খাচ্ছে আর সে দেখছে। ব্যাপারটায় তিনি যেমন বিরক্ত তেমনই আহত। তারেক নওয়াজ গম্ভীর মুখে মায়রার দিকে চেয়ে থাকলো কিছুক্ষণ, এরপর গম্ভীর গলায় প্রশ্ন করে, ইরফান তোমায় আবার মেরেছে আম্মু? মায়রা চোখ তুলে তাকায়। তারেক নওয়াজের গম্ভীর গলা শুনে মায়রা অবাক হয়। মায়রাকে চুপ থাকতে দেখে তারেক নওয়াজ ধনকে প্রশ্ন করে, কি হলো বলো, মিথ্যে বলবে না একদম। মায়রা কেঁপে ওঠে, চোখ নামিয়ে নেয়, বিড়বিড় করে, বাবার ও ছেলের মতো রূপ বের হচ্ছে দেখি। তারেক নওয়াজ ভ্রু কুঁচকে বলে, মায়রা আমি কিছু জিজ্ঞেস করেছি। মায়রা ঢোক গেল। তারেক নওয়াজ তাকে আম্মু ছাড়া ডাকে না, এখন নাম ধরে ডাকলো, তার মানে সিরিয়াস রেখেছে। মায়রা ছোট মাথায় এটাই খেললো, মাথা উপর নিচ করে সম্মতি জানায় ইরফান তাকে মেরেছে। তারেক নওয়াজের রাগে কপালের রগ ফুলে উঠল, আর একটা কথা বলল না। ইরফানের খালা জাহারা ঘর থেকে বেরিয়ে যায়। তারেক নওয়াজ পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে বলে, ভার্সিটি যাওয়ার আগে আমার সাথে দেখা করে যাও। শুদ্ধ একটা ক্যাফের দিকে যাচ্ছিল, সে আর ইরফানের যাওয়ার কথা, একজনের সাথে মিট করার কথা আছে, এরপর সেখান থেকে একসঙ্গে ভার্সিটি যাবে, এজন্য আগে আগে বেরিয়েছে। মামার কথায় অবাক হয়, নীরবে সম্মতি দিয়ে কল রাখে, এরপর ইরফানের নাম্বারে কল দেয়। ড্রাইভ করতে করতে বেশ কয়েকবার ইরফানকে কল করলো, ফোন তুলল না, শুধু ভ্রু কুঁচকালো। কি হয়েছে? মামার কণ্ঠ যদিও গম্ভীর, তবে আজ একটু বেশি অদ্ভুত ঠেকলো। ইরফানও কল ঠিক ধরছে না। খানিক চিন্তা হলো, ফোন রেখে গাড়ির স্পিড বাড়ায়। ঘর থেকে সবাই বেরিয়ে গেলে মায়রা ইনায়াকে বলে, আপু বাবা কি অনেক রাগী? ইনায়া মলির মুখে বলে, কিছুটা, যখন প্রয়োজন পড়ে তখনই একটু রাগে। মায়রা এলোমেলো হিজাবটা মাথা থেকে খুলে ফেললো, এরপর ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে বলল, আপু তুমি কলেজে চলে যাও, আমি আরেকদিন তোমার সাথে যাব। একটু থেমে ভাঙা গলায় বলল, কোমর অনেক ব্যথা পেয়েছি আপু। এনায়ের কান্না পাচ্ছে। মায়রার মাথায় হাত বুলিয়ে বলল, কলেজ না গেলে কিছু হবে না, তুমি কিছু খেয়ে ব্যথার ওষুধ খেয়ে নাও, তাহলে ঠিক হয়ে যাবে। মায়রা মৃদু হেসে বলল, তুমি খুব ভালো আপু। এনায় কিছু বলল না, মায়রার দিকে চেয়ে রইল। গাল দুটো কেমন লাল হয়ে আছে। মায়রা চোখ বুঝে তাতে দাঁত চেপে আছে, কোমরের ব্যথা মেয়েটাকে কাবু করে নিয়েছে। এই কথা বলছে না হয়তো। মায়ের কথা ভীষণ মনে পড়ছে, সবসময় হাসি খুশি মেয়েটা হঠাৎই ফুপিয়ে উঠলো। ইনায়া ভয় পেয়ে বলল, মায়রা বেশি ব্যথা করছে? মায়রা কান্নাগুলো গিলে নিল বহু কষ্ট, অতঃপর দু হাতে চোখ মুছে মলিন হেসে বলল, জানো আপু, ছেলেমেয়েরা যখন অসুস্থ হয় তখন তাদের মা ছেলে মেয়েদের অনেক যত্ন করে আগলে নেয়। এই জিনিসটা ভীষণ সুন্দর না বলো? ইনায়া ভ্রু কুঁচকে তাকিয়ে রইল মায়রার দিকে। মায়রা কেন বললো এই কথাটা? মায়রা হঠাৎই হেসে বলল, আপু তুমি কলেজে যাও, আমি ঠিক আছি। ইনায়া রেগে বলল, তুমি আসলে অনেক বড় মায়রা, কিন্তু আমি আপাতত তোমার বড় বোন, তাই আমার কথা তোমাকে শুনতে হবে। কোথাও যাব না আমি, তুমি চুপচাপ থাকো, আমি খাবার আনছি, খাবার খেয়ে ওষুধ খাবে, বুঝলে? কথাগুলো বলে ইনায়া বিছানা থেকে নেমে দাঁড়ালো, এরপর ঘর থেকে বেরিয়ে যায়। মায়রা মৃদু হেসে ইনায়ার দিকে তাকিয়ে রইল, বিড়বিড় করে বলল, এই আপুটা বেস্ট আপু। শুদ্ধ ইরফানদের বাসায় এসে ইরফানের ঘরে যাওয়ার জন্য দোতলায় উঠতে নিলে তারেক নওয়াজ বলে, তোমাকে আমার সাথে দেখা করতে আসতে বলেছি, ওই বেপরোয়া ছেলের সাথে না। শুধু তার পা প্রথম সিঁড়িতে রেখেছিল, মামার কথায় দ্রুত পিছিয়ে আসে, বুঝলো তার মামার মাথা গরম, আর তা ইরফান রিলেটেড। তারেক নওয়াজ ঘর নিজ তালা দেন। তিনি তার ঘরে যেতে যেতে বললেন, আমার ঘরে এসো।
শুধু চিন্তিত বদনে তার মামার পিছু যায়, ঘাড় বাঁকিয়ে একবার উপরে তাকায়। ইরফান কি বাসায় আছে নাকি ক্যাফেতে চলে গিয়েছে? দরকার তো তার। ইরফান গেলে সে থেকে গেলে কেমন হয় ব্যাপারটা। আবার ভাবলো ইরফান চলে গেলে তার মামার সাথে ঝামেলা করলো কে। ভাবনা নিয়ে তার মামার ঘরে প্রবেশ করে। তারেক নওয়াজ গম্ভীর গলায় বলে, তোমার বাবার অনুপস্থিতিতে তুমি আমাকে তোমার গার্ডিয়ান মানো, তাই তো শুদ্ধ? মামার কথায় অদ্ভুতভাবে চমকালো শুদ্ধ। হঠাৎ এভাবে কথা বলছে কেন মামা? চিন্তা নিয়ে মৃদু হেসে বলল, জি মামা, অবশ্যই। তারেক নওয়াজ এবার খানিকটা ঠোঁট বাঁকিয়ে হাসলো, অতঃপর বলল, তা বেশ, তবে আমার কথা মানতে তোমার কোনো প্রবলেম নেই, তাই তো? শুদ্ধ ব্রুকোজকে তাকিয়ে রইল। এবার তার বেশ ভালোই চিন্তা হচ্ছে কি মানতে হবে তাকে। সে কিছু বলার আগে তারেক নওয়াজ উল্টো ঘুরে পিছনে দুহাত বেঁধে একসঙ্গে বলল, তোমার জন্য মেয়ে ঠিক করেছি আমি। তোমার মায়ের সে মেয়েকে ভীষণ পছন্দ, তাই তার মতামত নিয়ে আছে। আর তুমি তো বলেইছো আমাকে তোমার গার্ডিয়ান মানো, তবে আমার সিদ্ধান্ত ফিরিয়ে দিবে না অবশ্যই, তাই না? তারেক নওয়াজের কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, বারবার ঢোক গেল। তারেক নওয়াজ একটু থেমে বলে, মেয়েটা মায়েরা, ইরফান ওকে কিছুতেই মানতে পারছে না, পারবেও না হয়তো। আর ওদের শুধু নামেই বিয়ে হয়েছিল, তাই আমি ওদের ডিভোর্সের ব্যবস্থা করছি। তুমি বিয়ের প্রিপারেশন নাও। শুধু তার মামার প্রথম কথা শুনেই ভেবেছিল কোথাও বসা প্রয়োজন তার। এগিয়ে গিয়ে বিছানার উপর বসতে নিয়েছিল, কিন্তু দ্বিতীয় কথা শুনে তার বসার জায়গা আর বিছানায় হয়নি, ঠাস করে মেঝেতে পড়ে গিয়েছে। তারেক নওয়াজ শব্দ পেয়ে পিছন ফিরে শুদ্ধকে মেঝেতে দেখে ভ্রুকুচকে বলল, তুমি নিচে কি করছো? শুদ্ধ কথা বলতে ভুলে গিয়েছে, বিস্ময় নিয়ে তারেক নওয়াজের দিকে চেয়ে আছে। তারেক নওয়াজ ভ্রুকুচকে বলল, ডিভোর্সের ব্যাপারে তোমার কিছু করতে হবে না, আমি সব ব্যবস্থা করব। শুদ্ধ দ্রুত বলল, না না মামা, আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? আমি সব ব্যবস্থা করব, আপনি নিশ্চিন্তে থাকুন। দরজা থেকে ইরফানের গম্ভীর গলায় শক্ত কণ্ঠে ভেসে আসে, এখানে কি করছিস? শুদ্ধ চোখ বড় বড় করে দরজার পানে তাকায়। ইরফান রক্তলাল চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ ডোক গিলল, একবার তারেক নওয়াজের দিকে তাকালো। তিনি তার ছেলের পানে রেগে তাকিয়ে আছে, তার ছেলে শুদ্ধর পানে। শুদ্ধ অসহায় কণ্ঠে বিড়বিড় করছে, আজ আমি অসহায় বলে বাবা ছেলের মাঝ থেকে আমায় কে বাঁচাবে?